উপস্থিত আপনাদেরকে রমজানুল মুবারক জানাই এবং আশা করি ঢাকাবাসী এবং আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি রোজার শুরুতেই এরূপ একটি সাংবাদিক সম্মেলন করতে চেয়েছিলাম। নানাবিধ ব্যস্ততার কারণে আমি এই ধরনের সাংবাদিক সম্মেলন করতে এক সপ্তাহ দেরি করে ফেলেছি। তবুও একটি ঘটনাকে কেন্দ্র করে এবং এই ঘটনা উদ্ঘাটনের আশায় কাজ করে যাচ্ছিলাম নীরবে, এবং ঘটনাটি উদ্ঘাটিত হলে আমি ঢাকাবাসীর সামনে হাজির হব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সিদ্ধান্ত মোতাবেক আজকে ঢাকাবাসী এবং আপনাদের সামনে উপস্থিত। আপনারা সবাই অবগত আছেন, জানেন ঢাকা একটি মেগা সিটি এবং পৃথিবীর সবচেয়ে ঘন বসতিপূর্ণ মেগা সিটি। এই শহরে নানাবিধ সমস্যা আছে, সেই কথাটি আমি বলতে চাই না। ঢাকাবাসীরও জানা আছে, আপনাদেরও জানা আছে। ইদানিং ঢাকা মহানগরীতে বড় ধরনের অপরাধ, খুন, ডাকাতি, এই ধরনের অপরাধের সংখ্যা খুবই কম। আপনারা যদি বিগত বছরের পরিসংখ্যান দেখেন অথবা অন্য দেশের বড় বড় শহরের অপরাধ চিত্রের সাথে একটি তুলনামূলক চিত্র দেখেন, তবুও দেখবেন সেই চিত্রে ঢাকা শহরের অপরাধের সংখ্যা কমই দেখতে পাবেন। আমি যোগদানের পরে প্রথম মিটিংয়ে আমার অফিসারদেরকে আমি মেসেজ দিই যে আমরা কোনো ঘটনা, কোনো কিছু মামলা রেকর্ড করতে বাদ রাখবো না। ইভেন আমি বলেছিলাম যে আমার তেজগাঁ থানায় যদি 500 মামলা হয় দায়িত্ব পুলিশ কমিশনার নেবে, আপনারা কোনো মামলা নিতে না করবেন না বা গড়িমসি করবেন না। সেই লক্ষ্যে এখন মামলা আমার জানা মতে আমরা রিফিউজ করি না। ঘটনার সত্যতা থাকলে আমরা মামলা গ্রহণ করি। ইদানিং কিছু স্ট্রিট পেটি নেচারের অপরাধ হয়, আপনারা জানেন। মোস্টলি 80% 90% ক্ষেত্রে সেটি হলো মোবাইল নিয়ে টান দেয়। উঠতি বয়সের ছেলেরা, আমরা যাদেরকে কিশোর গ্যাং বলি, তারা বাসের যাত্রী, প্রাইভেট কারের যাত্রী, মোটর বাইক যেনারা চালান তাদের, ওনারা হয়তো মনোনিবেশ করেন কথার সাথে, তখন ফট করে পিছনে বা সামনে থেকে আসে মোবাইলটা নিয়ে টান দিয়ে দৌড় মারে। এইরূপ কিছু স্ট্রিট, আমরা বলি স্ট্রিট ক্রাইম কিছু হয়। সবচেয়ে যে বিষয়টির জন্য আজকে আপনাদের সামনে এবং ঢাকাবাসীর সামনে আমি উপস্থিত, সেটা হলো গত মাসের 23 তারিখে রাত্র 11:15টার দিকে বনশ্রীতে একজন স্বর্ণ ব্যবসায়ী, ওনার নাম আনোয়ার হোসেন, ওনার বাড়ির সামনে একটি সশস্ত্র ডাকাতি হয় এবং ওনার দাবি মতে 200 ভরি সোনা নিয়ে চলে যায়। সেই ঘটনা বিভিন্ন মিডিয়ায়, ইনক্লুডিং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার লাভ করে এবং যে ঘটনাটি ভিডিও আকারে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আসে সেটা অত্যন্ত ভীতিকর এবং মানুষের মধ্যে ব্যাপক নিরাপত্তাহীনতার সৃষ্টি করে। সেই জন্য আমি এই ঘটনাটি, এই ডাকাতির ঘটনাটি উদ্ঘাটনের জন্য আমার যে ডিটেকটিভ ব্রাঞ্চ, তাকে সর্বাত্মক চেষ্টা করে ডিটেকশনের দায়িত্ব দিই। গত মাসের 23 তারিখের ঘটনা, আজকে মার্চ মাসের 8 তারিখ।
নিবিড়ভাবে কাজ করার পরে আমরা এই ঘটনাটি উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় 7 জন জড়িত ছিল, তার মধ্যে আমরা 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্রটিও আমরা উদ্ধার করি, 2 রাউন্ড গুলিসহ, সাথে স্বর্ণ, বিকৃত স্বর্ণের মূল্যবান 2,44,000 টাকা এবং একটি ব্যবহৃত মোটরসাইকেল, 2টি মোটরসাইকেল ব্যবহার হয়, তার মধ্যে একটি মোটরসাইকেলও আমরা উদ্ধার করি। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে যে রিং লিডার ছিল তার নাম হলো কাউসার, তারপরে খলিল, ফরহাদ, ব্যাকআপ ও রেকি পার্টিতে দায়িত্বরত ডাকাত ছিল সুমন, দুলাল চৌধুরী, 6 জনকে আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তার করে অস্ত্রটি হচ্ছে 7.62 mm রিভলভার এবং গুলি, মোটরসাইকেল, এই সকল উদ্ধার করি। এই ডাকাতি মামলা উদ্ধার করতে যে ব্যাপক কাজ করার ফলে আমরা আরও অন্যান্য ডাকাত, তার মধ্যে অন্যতম 24 সালে ডাকাতি করে ফারহিন জুয়েলার্সে, সেটার মূল আসামি ইয়াসিন মাল, তারপরে দেলোয়ার, তাদেরকেও আমরা গ্রেপ্তার করি। আপনারা জানেন ডাকাতরা সংঘবদ্ধ থাকে এবং অ্যাক্টিভ থাকে এবং অনেকগুলি ডাকাতি করার গ্রুপও আছে। এই ঘটনাটি উদ্ঘাটন করতে যেয়ে আমরা ওই সকল ডাকাত দলকে চিহ্নিত করতে সক্ষম হয়েছি এবং অচিরেই আমরা তাদেরকে গ্রেফতার করতে পারবো বলে সক্ষম হব। আমি ঢাকাবাসীকে আপনাদের মাধ্যমে এই কথাটি বলতে চাই, এই আশ্বাস দিতে চাই যে এরূপ একটি বড় শহর, এই শহরে নানা পেশা, নানা গোষ্ঠীর এবং প্রচুর ভাসমান লোক, তারপরে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিয়ত লক্ষ লোক আসে, লক্ষ লোক চলে যায়। এরূপ একটি শহরে কিছু একটি ঘটনা ঘটলে আপনারা অবশ্যই আতঙ্কিত হবেন না। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ আপনাদের পাশে আছি, আমরা কাজ করে যাচ্ছি এবং ঘটনা ঘটলে আমরা সেই ঘটনা উদ্ঘাটনের জন্য যার পর নাই চেষ্টা করি। আর আপনাদের প্রতি আমার অনুরোধ, সোশ্যাল মিডিয়া যেনারা ব্যবহার করেন তাদের প্রতিও আমার একান্তভাবে অনুরোধ, এবং সাংবাদিক হিসেবে আপনাদেরও ইথিক্সের ভিতরেই আসবে, সেটি হচ্ছে যে একটি এইরূপ ঘটনা যেটি বনস্মৃতি হচ্ছে, যেটা জনমনে আতঙ্ক সৃষ্টি করে, এইরূপ ঘটনা আপনারা সোশ্যাল মিডিয়া, আপনাদের মিডিয়ায় প্রকাশ করেন, কিন্তু একাধিকবার যদি একই ঘটনা প্রকাশ করেন, অনেক শিশু, অনেক বৃদ্ধ, অনেক দুর্বল চিত্তের লোক আছে, তাদের ভিতরে বেশি আতঙ্ক সৃষ্টি করে। যার ফলে আপনাদের কাছে আমার অনুরোধ, একটি চ্যানেল আমার একটি গোয়েন্দা বাহিনী আমাকে জানাইছে, একটি চ্যানেল থেকে এই ঘটনাটিকে 2 ঘন্টায় কতবার প্রকাশ, আমার মনে নেই সংখ্যাটা, প্রকাশ করা হয়েছে। তো আমার অনুরোধ, আপনাদের যে মিশন, আমাদেরও একই মিশন। আমরাও মানুষকে সেবা দিতে চাই, আপনারাও মানুষকেই সেবা দিতে চান। সো পেশাগতভাবে আপনারা একদিকে আছেন, পেশাগতভাবে আমরা আরেক দিকে আছি। সো আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা প্লিজ এমন কোনো ঘটনা, এমন কোনো দৃশ্য আপনারা দেখাবেন না যেটা আতঙ্কের সৃষ্টি করে। 1-2টি ঘটনা ঘটতে পারে, আমরা দায়িত্বপ্রাপ্ত লোক, আমরা অবশ্যই চেষ্টা করি সেই ঘটনাটি উদ্ঘাটনের জন্য। তার একটি প্রকৃষ্ট উদাহরণ বনশ্রীর এই ঘটনাটি যে পরিমাণ ভাইরাল হয়, তাতে জনমনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। কিন্তু 23 তারিখে ঘটনা হওয়ার পরে আজকে 8 তারিখ, ইনশাল্লাহ আমরা এই ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি।
এবার আমি একটু অন্য প্রসঙ্গ, আজকে রমজানের 7, তারাবি 7টি হয়ে গেছে। তারাবির সময় মুসল্লিরা, ঢাকাবাসী তারাবিতে যান, আপনারাও যান, 1.5-2 ঘন্টা তারাবি লাগে। সেই সময়টাতে একটু জনশূন্যতা, বিভিন্ন রাস্তাঘাট এখানে সেখানে দেখা দেয়। সেই সময়টাতে আপনারা পুরুষ মানুষ অধিকাংশই তারাবিতে আসেন। আপনাদের বাড়ি, ফ্ল্যাট, দোকান আপনারা একটু সযত্নে রেখে আসবেন, নিরাপত্তাটা খেয়াল করবেন। আশা করছি আর 1 সপ্তাহ পরেই, 15 রোজার পরেই ঢাকাবাসীর অনেকেই গ্রামে তাদের নিকটজনদের সাথে ঈদ উদযাপনের জন্য চলে যাবেন। আমি পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই, আপনাদেরকে অনুরোধ করতে চাই, দয়া করে আপনারা যখন বাড়ি যাবেন তখন আপনার বাড়ি, ফ্ল্যাট, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান এটির একটি নিরাপত্তা ব্যবস্থা নিজ দায়িত্বে করে যাবেন। আমরা আপনাদের সাথে আছি। তারপরেও পুলিশের স্বল্পতা আছে, আমাদের লোকও অনেকে ছুটি যেতে চায়। আমাদের লোক যেনারা ব্যারাকে থাকে, ওনারা পরিবার পরিজন ছাড়া সারা বছর থাকে, তাদের একটি দাবি আছে যে তারাও ঈদে বাড়ি যেতে চায়। তাদেরকেও সরকারি নির্দেশ মোতাবেক একটা পার্সেন্টেজকে আমাদেরকে ছুটি দিতে হয়। তারপরেও আমি চাইব তাদেরকে বুঝিয়ে বলতে যে যেহেতু ঢাকাবাসী ছুটি যাবে, আপনারা ছুটি পরে যান, আমাদের ব্যবস্থাপনাটা আমরা করব। কিন্তু আপনাদের মাধ্যমে ঢাকারবাসীকে আমি অনুরোধ করতে চাই ওনারা যেন ওনাদের নিরাপত্তা ব্যবস্থাটা ঠিক রাখেন। আরেকটি বিষয়, সেটা হলো যে যেহেতু ব্যাপক রাত পর্যন্ত শপিং সেন্টারগুলো খোলা থাকবে, অনেক রাত পর্যন্ত খোলা থাকবে, এবং আমাদের পুলিশের স্বল্পতা, আপনারা শপিং সেন্টার এবং গেটেড রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে দেখবেন। আমি আমার মেট্রোপলিটন পুলিশের আইন বলে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা আমার উপর আছে। আমি সেই মোতাবেক তাদেরকে অক্সিলারি পুলিশ ফোর্স হিসাবে নিরাপত্তা, যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদেরকে আমি নিয়োগ দিচ্ছি, এবং তাদের হাতে একটি ব্যান্ড থাকবে যে সহায়ক পুলিশ কর্মকর্তা, এবং আইন মোতাবেক উনি একজন, আমি বা আমার কলিগরা যে পুলিশ অফিসার হিসেবে যে ক্ষমতা ভোগ করেন, ক্ষমতা বলা যায় না, দায়িত্ব পালন করেন, সেই একই রূপ দায়িত্ব পালন করবেন। যে কোনো ব্যক্তিকে ওনারা গ্রেপ্তারের ক্ষমতা পাবেন, এবং সাথে সাথে পুলিশ অফিসারকে আইনগতভাবে যে প্রোটেকশন দেওয়া হয়েছে ওনারা সেই প্রোটেকশনটিও পাবেন। এই কার্যক্রমটিও আমি শুরু করেছি। হাতিরপুলে কিছুদিন আগে একটি ডাকাতি হয়, সেটিও আমরা উদ্ঘাটন করেছি। এর মধ্যে বেশ কিছু ঘটনা যেগুলো হয় তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বা ভাইরাল হয়েছিল বনশ্রী এর ডাকাতি, সন্দেহ ব্যবসায়ীর ডাকাতি। সেই ডাকাতির ঘটনাটি সম্পর্কেই আপনাদেরকে বললাম। ওই ঘটনার যিনি ভিকটিম ছিলেন জনাব আনোয়ার হোসেন, উনি সুস্থ আছেন, আল্লাহ পাক ওনাকে ভালো রাখছেন, উনি সুস্থ আছেন, ওনার জীবন নিয়ে আর কোনো শঙ্কা নেই। এই হলো আপনাদের কাছে আমার আজকের বক্তব্য। আপনারা ঢাকাবাসীকে আমার এই বক্তব্যটা পৌঁছে দিবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। একজন প্লিজ। পেশাদার, এর সাথে আরো পেশাদার আছে, এরা পেশাদার, এবং আমরা এখনো বের করতে পারি নাই 17 সালে নাকি তারা একটা ডাকাতি, এই স্বর্ণ ডাকাতি করছিল। সেইখান থেকে আমরা শুরু করছি, সেইখান থেকে শুরু করে আরও গোপন কথা আছে যেটা আমি আপনাদেরকে বলতে চাই না। আমরা কোনো একটা নিষিদ্ধ জায়গাতেও গেছি, যায় তার একজন সঙ্গীকে বের করছি, বের করে তার সেই সঙ্গীকে জিজ্ঞেস করছি কি হয়েছিল। সেই সঙ্গী আমাদেরকে প্রথম রেফারেন্স দেয় যে 17 সালে এই গ্রুপটি একটা স্বর্ণ ডাকাতি করছিল। সেইখান থেকে সূত্র ধরে আমরা আস্তে আস্তে আগায় এটা ডিটেক্ট করছি। আছে, একাধিক মামলা আছে। আমি সাইফুদ্দিন, আমি এটিএন নিউজে কাজ করি। আপনি সামগ্রিকভাবে ঢাকা শহরের নিরাপত্তা রাখার জন্য নিরলসভাবে পরিশ্রম করছেন, তার একটা বৃত্তান্ত আমাদেরকে জানিয়েছেন। কিন্তু একটা বিষয় না জানলেই নয়, আপনি নিশ্চয় অবগত আছেন, গতকালকে হিজবুত তাহরির নামে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বায়তুল মোকাররমে জুমার নামাজ পড়ে
মিছিল করেছে, ঝটিকা মিছিল করে, এবং সেখানে আপনার খুব দক্ষতার সাথে তাদেরকে ছত্রভঙ্গ করেছেন। এখন আমার প্রশ্নটা হলো যে তাদের কার্যক্রম দীর্ঘদিন ধরে চলছে, তারা রাস্তায় অলিগলিতে বিভিন্ন জায়গায় পোস্টারিং করছে, সেক্ষেত্রে কি আপনার যে গোয়েন্দা বাহিনী রয়েছে বা গোয়েন্দা সংস্থা রয়েছে তারা কি তাদেরকে মনিটরিং বা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ? আমি আসলে আমার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেরকম কোনো গোয়েন্দা বাহিনী নাই। কারণ আপনারা যেটাকে আমার বাম পাশে বসা রেজা ডিবি প্রধান যাকে গোয়েন্দা বলেন, ঠিক ওই অর্থে তারা গোয়েন্দা না। গোয়েন্দা বাহিনীর প্রধান কাজ হচ্ছে অগ্রিম ইন্টেলিজেন্স কালেকশন। তো আমার পাশে যিনি বসা আছে, আমার যে বিভাগ ডিবি, তারা মূলত ক্রিমিনালদের নিয়ে কাজ করে এবং ক্রিমিনাল অ্যারেস্ট, ক্রিমিনাল ইন্টেলিজেন্স এটা নিয়ে কাজ করে, আর ওটা ছিল ভিন্ন। তবে কালকের ঘটনায় আমরা প্রথমে যেটা হয় সেটা হলো যে গেটেই আমরা তাদেরকে ডিসপাস করতে পারতাম, কিন্তু আপনারা জানেন গেটে প্রচুর মুসল্লি, সেখানে আমরা কোনো অ্যাকশনে গেলে মুসল্লিরা গায়ে আঘাত পেতে পারে, গ্যাস দ্বারা তাদের প্রভাবিত আক্রান্ত হতে পারে, তখন আমাদের মুসল্লিদের ক্ষতি হতে পারে, ধর্মীয় অনুভূতিতে আঘাতে পারে। এর জন্য অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদেরকে চিন্তাভাবনা করে যখন তাদেরকে বাইফার্গেট করা হয়েছে, ঠিক পল্টন মোড়ের থেকে যখন বিজয়নগরের দিকে মোড় নিতেই গেছে, তখনই আমরা অ্যাকশনে গেছি এবং তাদেরকে ডিসপার্স করছি এবং স্পটে আমরা 15 জন ধরছি, গতকাল রাত্রে 4 জন ধরছি, তার আগের রাত্রে 3 জন, তাহলে 15, আজ 4 19 আর 3 22 জন টোটাল অ্যারেস্ট আছে এবং অভিযান অব্যাহত আছে। মাননীয় কমিশনার, আমার নাম জিয়া খান, আমি বাংলা মিশনে কাজ করি। আমি একটু ওই জুয়েলের কোশ্চেনটা ধরে আমি আসতে চাই। আপনি তো বললেন যে আপনার কাছে কিংবা আপনাদের ডিএমপিতে তেমন অর্থ গোয়েন্দা কোনো ইউনিট নেই। আমার প্রশ্ন হচ্ছে, তার মানে কি গতকালকে যে হিজবুত তাহরির যে পূর্ব ঘোষিত কর্মসূচি, সেই সম্পর্কে কোনো তথ্য আপনার কাছে ছিল না? না, ছিল। তাহলে সেটা আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশ, আমাদের যে অন্য গোয়েন্দা বাহিনী আছে তারা আমাদেরকে সবসময় ফিডব্যাক করে, আমরা সেটার ভিত্তিতে কাজ করি এবং গতকালও ওনারা আমাদেরকে ফিডব্যাক যেটা দিছে, যে তথ্য অগ্রিম দিছে, তার ভিত্তিতেই আমরা অ্যাকশন নিয়েছি। না, মিছিল তো বের, আপনাকে তো বললাম যে সাধারণ মুসল্লি থেকে ওনাদেরকে বাইফার্গেট সেপারেট না করলে আমি তো সাধারণ মুসল্লিদের উপরে গ্যাস মেরে দিতাম, তখন তো এটাকে ভিন্ন রূপ নিত। আমরা তো আগে বাইফার্গেট করতে হবে, তাদেরকে বিচ্ছিন্ন করা হয়েছে তখনই তো অ্যাকশন হয়ে গেছে। ইউনাইটেড একবারে হয়নি তো, ইউনাইটেড হওয়ার পরেই তারা একসাথে হয়ে গেছে। বাইতুল মোকাররমের উত্তর গেটে এই আজাদ প্রিন্টিং এর এই দিক দিয়ে তারা হঠাৎ করে সার্জেন্টলি ঢুকছে, তারপর ওখান দিয়ে যখন সামনে এসে বাইফার্গেট 2 ভাগে আমাদের সাধারণ মুসল্লি থেকে সেপারেট হয়েছে, আমরা তখনই ওই মোড়াই অ্যাকশন নিয়ে নিছি। ওনারাই তো পরশুদিন রাত্রে 3 জন, আর কালকে তো তারাই সিটি তো অ্যারেস্ট করছে, 7 জন অ্যারেস্ট করছে সিটি। দে আর ভেরি অ্যাক্টিভ। তারপর এত বড় একটা গ্যাদারিং হয়ে গেল গতকালকে, সেটা কি বড় হয় না আপনার? এখানে কোনো গোয়েন্দা ব্যর্থ হচ্ছে, তারপর মনে হয় না? না, আমরা তো আপনারা প্রিন্ট মিডিয়া দেখেন, প্রিন্ট মিডিয়াগুলোতে প্রথম আলো পড়েন, প্রিন্ট মিডিয়া দেখেন যে আমরা যথেষ্ট সক্ষমতার সাথে এটা ডিসপার্স করছি। প্রিন্ট মিডিয়া পড়ে দেখেন, মনে হয় এটা বিষয় অলরেডি হয়ে গেছে। আমাকে চাই তারা 7 তারিখের পর থেকে, 5 আগস্টের পর 7 তারিখের পর থেকে প্রকাশ্যে সবগুলো কার্যক্রম করছিল এবং গত 1 সপ্তাহ থেকে তারা বিভিন্ন জায়গায় পোস্টারিং করছিল। এই বিষয়টা কি আপনারা মনে? এখন পোস্টারিং রাত্র 2:30টার সময় আপনি একাও 500 করে আসতে পারবেন। ঢাকা শহরে এত গলি, আপনি আজকে যদি মনে করেন যে আজকে রাত্রিরে পুলিশ কমিশনার এগেইনস্টে আমি 500 পোস্টারিং করব, ইউ এলন ক্যান ডু দ্যাট। আজকে মনে হয় ডাকাতির বিষয় নিয়ে আমরা কথা বলি একজন করে আমাদের প্রসঙ্গ নিয়ে থাকি। হ্যাঁ, এই প্রসঙ্গে থাকেন। গতকাল মোহাম্মদপুরে প্রবর্তন নামে একটি প্রতিষ্ঠান, হ্যাঁ জানি। তো এই বিষয়টা এখন পর্যন্ত কোনো আমরা কাজ করতেছি। এটা এই কাপড় আর এই যে সুতলি দিয়ে মোড়ানো,
এরকম বড় কিছু না, ওর ভিতরে কিছু পেট্রোল আমরা দেখছি আছে, তবে আমরা এটা খতিয়ে দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, একজন বলেন। উনি তো ওখানে থাকেন না, উনি ওখানে থাকেন না, তো উনি ওখানে থাকেন। ব্যবসা প্রতিষ্ঠান তো অন্যজনের, আমরা খতিয়ে দেখতেছি। আপনি ধৈর্য ধরেন, বের হবে। 24 ঘন্টা তো এখনো পার হয় নাই। বলছিলেন যে অক্সিলারি ফোর্স, এই বিষয়টা সাধারণ মানুষের বোঝার সুবিধা ক্লিয়ার করবেন, তারা পরিবারীরা তারা কিভাবে তাদেরকে নিয়ে। আমি যখন once this man is কি বলে certified or appointed by police commissioner, he is simply police officer, he is regarded as police officer, এবং পুলিশ অফিসার যে দায়িত্ব পালন করে ওই অফিসার একই দায়িত্ব পালন করবে, এবং আইনের যে প্রোটেকশন আমার অফিসার পায়, আমি পাই, উনিও একই আইনের প্রোটেকশন পাবে। উনি যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করার সক্ষমতা বা ক্ষমতা প্রাপ্ত হয়েছেন। সবাই বললে তো একজন না, একটা বসুন্ধরা শপিং মল, এখানে 50 জন আছে, ওনাদের তো একজন নেতা আছে, আমরা ওনার নেতাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিছি। গ্রেফতারকে কেন্দ্র করে কিছু মানুষজন শাহবাগ থানায় রাতের বেলা ছিল, এবং তারা সেখানে কারোদের মোবাইলে সেই অভিযুক্তের ভিডিও করে সেটা আবার সামাজিক সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে। আসলে এই যে কার্যক্রমগুলো আপনাদের যে দায়িত্ব বা আইনি কাঠামো, এই কাঠামোগুলোতে কতটা ব্যাঘাত ঘটায় সেই বিষয়টা দেখতে আমি আপনাদেরকে জানাতে চাই, এই পয়েন্টটা উনি আনছেন, এটা আমি ভুলে গেছিলাম। সেটা হলো যে মড জাস্টিস ব্যাপারে মাননীয় হোম উপদেষ্টা অ্যাডভাইজার সাহেবও বলছেন, গতকালকে টিভি স্কুলে দেখছেন, মব জাস্টিস 2-3টি ঘটনা 4টি ঘটনা হয়ে গেছে। আমি রিকোয়েস্ট করব, আমার মাননীয় হোম উপদেষ্টা উনিও বলছেন যে কোনো জায়গায় অভিযান পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন এই ল ইনফোর্সিং এজেন্সি। আমি সকলকে অনুরোধ করব যে কোনোভাবেই কোনো বাড়িতে, কোনো অফিসে ক্যাশ টাকা আছে, স্বর্ণ আছে, ভ্যালুয়েবলস আছে, এইটা খবর পাওয়ার পরে কোনোভাবেই কোনো ব্যক্তির এই অধিকার নেই ওইখানে যে অভিযান চালিয়ে সেই বাসা বা সেই অফিস তছনছ করা। আমরা এই ব্যাপারে কঠিনভাবে শক্ত, এবং 2-3টি ঘটনা যেটি ঘটছে, আমি কঠিন মামলা নিয়েছি, কঠিন মামলা, আইনের সর্বোচ্চ ধারা প্রয়োগ করে তাদের বিরুদ্ধে আমি মামলা নিছি। আমি এটা দিয়ে এটাই বোঝাতে চেষ্টা করতেছি, দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়ে চেষ্টা করতেছি বোঝানোর যে এই ধরনের কাজ আপনারা করবেন না, আইন আপনারা কেউ হাতে তুলে নেবেন না। আপনার কাছে যদি কোনো সংবাদ থাকে, কোনো ক্রিমিনাল আছে, কোনো খারাপ কিছু আছে, আপনি প্লিজ আমাদেরকে খবর দেন, আমরা অভিযান পরিচালনা করব। পাশে প্রয়োজনে আপনারা পাশে দাঁড়ায় থাকেন, কোনো অসুবিধা নেই, ট্রান্সপারেন্সি থাকবে, কিন্তু অভিযান পরিচালনা করবে ল ইনফোর্সিং এজেন্সি। দয়া করে আপনাদের মধ্যে আমি বলতে চাই, আপনারা প্লিজ ঢাকাবাসীকে, সমগ্র দেশবাসীকে এই মেসেজটি দেওয়ার চেষ্টা করেন যে আইন হাতে তুলে নেবেন না। আপনার কাছে এরকম কোনো সংবাদ থাকলে আপনি ল ইনফোর্সিং এজেন্সির সাহায্য নেন। ল ইনফোর্সিং এজেন্সির লোকেরা এই অভিযান পরিচালনা করবে। আমার মাননীয় উপদেষ্টাও গতকাল এই মেসেজটি দেশবাসীকে দিয়ে দিয়েছেন। জনাব শেখ সাজ্জাদ আলী, আমি মাসুদ রায়হান পলাশ, আমি এনটিভি অনলাইনে কাজ করি। আমার একটা ব্যাপার জানার ছিল যে আপনি একটু আগে বললেন অন্যান্য দেশে অপরাধ চিত্রের তুলনায় বাংলাদেশে অপরাধ আপাতত ভালো। আপনি এমন সময় কথাটি বললেন যে সময় মানুষ মানে মুঠোফোনটা নিয়েও অনেক রাত্রে প্রয়োজনেও মানুষ বাইরে যেতে ভয় পায়। তো এই যখন অবস্থা, আপনি সমগ্র ঢাকা এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বাক্য সন্তুষ্ট কি? হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। আমি তো বলছি স্ট্রিট পেটি ক্রাইম বলে এটাকে, পেটি স্ট্রিট ক্রাইম। আর এই যে কাজটি স্ট্রিটে যে ছোট ক্রাইম, যেটা মোবাইল টান দেওয়া,
এইটার মধ্যে এর চেয়ে সহজভাবে কোনো অপরাধ করা যায় বলে আমি মনে করি না। আপনি নিজেই ভাবেন, সবচেয়ে আপনার পকেট থেকে মানি ব্যাগটা নিতে এলেও কিন্তু একটা ঝুঁকি, কিন্তু আপনি যে এই যে কথা বলতেছেন পাশ দিয়ে হাইটেও যদি আমি এটি নিয়ে দৌড় দিয়ে আপনি আর ধরতে পারবেন না। সবচেয়ে সহজ, যেহেতু এই ছোট অপরাধটি করা সহজ, এই জন্য যারা এই কাজটি করতেছে অধিকাংশই 15 থেকে 20-22 বছর বয়স, তারাই এই মোবাইলটা নিয়ে দৌড় দেয়। এবং একটি এমনও মোবাইল আছে লক্ষ টাকা দাম, এবং এই মোবাইলগুলো তারা এই দেশে ব্যবহার করলে আমরা চেষ্টা করি ওটা ডিটেক্ট করে রিকভারি করার জন্য, কিন্তু আমরা যেটা আনঅফিসিয়ালি খবর পাচ্ছি তারা বান্ডিল অফ মোবাইলস এটা বর্ডার নিয়ে যায়, বর্ডার নিয়ে যেয়ে এটাকে অন্যভাবে সেল করে। আর বেশি প্রশ্ন দিব না, 1-2টা। আমি এখন ছবিতে আছি। আজকের ঘটনা কি আপনারা যে স্বর্ণ এবং টাকা আপনারা উদ্ধার করেছেন, এটা কি লুট করা সম্পূর্ণ না? সম্পূর্ণ নয়, সম্পূর্ণ নয়। ওনার দাবি তো 200 ভরি, কিন্তু আমরা চেষ্টা আছি, বাকি আরো একটা মোটরসাইকেল বাকি আছে, আর আসামিও বাকি আছে, তো আমরা চেষ্টা করতেছি। আমার উদ্দেশ্য, আমি আরো পরে করতে পারতাম, আমার উদ্দেশ্য আজকে আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকে জানানো, কারণ ঢাকাবাসী যাতে নিরাপত্তা বোধ থেকে বের হয়ে আসতে পারেন, ঢাকাবাসী জানুক যে এইরূপ একটি ঘটনা ঘটছিল, সেটি ব্যাপক ভাইরাল হয়েছিল, পুলিশ এটাকে ডিটেক্ট করছে, উদ্ধার করছে। সো আমাদের পুলিশ সক্ষম, ঘটনা একটি দুটি হলো, আমাদের পুলিশ সক্ষম এগুলোকে উদ্ঘাটন করতে। এই যে একটা নিরাপত্তা বোধহীনতা, এটার জন্য আপনাদেরকেও আমি রিকোয়েস্ট করলাম যে এইরূপ ঘটনা যদি হয় কখনো, আপনারাও প্লিজ আমাকে হেল্প করেন, ঢাকাবাসীকে হেল্প করেন, যাতে পুরা ঢাকাবাসী নিরাপত্তাহীনতার মধ্যে না পড়ে যায়। এই জন্য আপনাদেরকেও আমি রিকোয়েস্ট করি। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে আপনার এই কোনো একটা খুব প্যানিক ঘটনা যদি বারবারই গণমাধ্যমে আসে, সেটাতে আপনার একটা জনগণের মধ্যে একটা আতঙ্ক, আপনার এই উদ্যোগের সঙ্গে আমি একমত। কিন্তু আপনাকে এটা আমরা যেটা জানি আর কি, যে গত 5 আগস্টের পর এখন পর্যন্ত 5 থেকে 7 জন কিন্তু ছিনতাইকারীদের হাতে খুন হয়েছে, এবং বেশ কয়েকটি ঘটনা আমি বলি, যাত্রাবাড়ির যে প্রথম ঘটনাটি যে ডিটেক্ট হয়নি। আমরা গতকাল প্রথম আলোতে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, উনি ছিনতাইয়ের শিকার হয়েছিলেন এবং উনি গ্রাম থেকে বেঁচে এসেছেন, এবং আমি এইটুকু বলি আরো একজন শিক্ষক আছেন, আমি এটা পরবর্তী আমরা রিপোর্ট করবো। কিন্তু এই যে আপনি যেটা বললেন যে প্যানিক হয়, কিন্তু বাস্তবতা হচ্ছে আমি বুঝতে পারছি, আমরা তো স্বচ্ছতার সাথেই কাজ করতে চাই। আমি বলতেছি না যে আপনি একটা নিউজ করবেন না, আমি সেটা বলতেছি না। আমি বলতেছি একটা নিউজ, এইরকম প্যানিক সৃষ্টি করা নিউজ তো আপনি একবার দেখান বা 2বার খবরে দেখান, আপনি 2 ঘন্টায় যদি 10 বার দেখান, তাহলে কি এটা কি প্যানিক সৃষ্টি হয় কেন মানুষের মধ্যে? আমাদের প্রশ্ন তো বলবো এখানে শেষ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং